এখন বর্তমানে আমাদের রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ফিল আপ চলছে, যার জন্য অবশ্যই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন অবশ্যই আপনাকে এই ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন ফর্ম না জমা করলে আপনি কিন্তু আর টাকা পাবেন না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা সঠিকভাবে আপনি কীভাবে ফিল আপ করবেন, এবং ফর্ম ফিল আপ করার সময় যতগুলো আপনাদের প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব এবং দেখিয়ে দেবো সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে। এবং এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী যে 12টি ডকুমেন্টস লাগছে এই ফর্মের সঙ্গে, ওই 12টি ডকুমেন্টস কী কী এই ভিডিওটির শেষ পর্যায়ে বলে দেবো। তার জন্য অবশ্যই যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান করবেন, ফর্ম ফিল আপটা করছেন, ফর্ম ফিল আপ সঠিকভাবে করার জন্য ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই অ্যানেক্সার 1 মানে সংযোজনী 1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশান এর জন্য যাচাইকরণ যে ফর্মটা, ওই ফর্মটা ওপেন করে রেখেছি। এখানে প্রথমে দিতে হচ্ছে কি কৃষক বন্ধু আইডি। এবার এই আইডি নাম্বারটা আপনি খুব সহজেই কৃষক বন্ধু এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে বের করতে পারেন। এবার কৃষক বন্ধু আইডি কিভাবে বের করতে হয় এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। এবার নিচে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা, এই নাম্বারটা আপনাকে দিতে হবে না। আপনি যে ফর্মটা জমা করবেন এবার কোথায় জমা করতে হবে, আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে, মানে যদি আপনি পঞ্চায়েত অফিসের আন্ডারে বসবাস করছেন অবশ্যই আপনাকে পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে। যদি আপনি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন পৌরসভায় গিয়ে এই ফর্মটি জমা করবেন। ওই ফর্ম জমা দেওয়ার সময় ওনারাই কিন্তু এই ক্রমিক সংখ্যা লিখে দেবেন। ওকে, তারপরে নিচের দিকে আসবেন, এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। 1 নম্বর পয়েন্টে বলা আছে সুবিধাভোগীর নাম, এখানটায় কৃষকের নাম বসবে, মানে যে কৃষক ভেরিফিকেশন করছে তার নামটা কিন্তু এই ঘটায় দিতে হবে। ওকে, তো এখানে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পিতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম, এখানটায় আপনার বাবার নাম লিখে দেবেন। এবং তারপর 3 নম্বর পয়েন্টে বলা আছে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস, এখানে কিন্তু ডান দিকে আপনার ঠিকানা লিখতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম। তারপরে এখানে রয়েছে জেলা, মানে এখানে কিন্তু আপনার জেলার নামটা দিতে হবে। তারপরে ব্লকের নাম দিতে হবে। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত কি রয়েছে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানটায় লিখবেন। তারপরে মৌজার নাম লিখবেন। এইগুলো আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে বসাতে হবে। ওকে, এবার ঠিকানা দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে পরবর্তী পয়েন্টটা রয়েছে, এখানে ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ডিটেলসের ইনফরমেশন দিতে হবে। এখানটায় অনেকের অনেক কিছু প্রশ্ন রয়েছে, আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এখানে প্রথমেই আপনাদের বলে রাখি, যারা আপনারা প্রশ্ন করছিলেন এখানে কোন ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেতাম ওই অ্যাকাউন্টটা, নাকি বর্তমানে একটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করেছি ওই ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে। দেখুন, যেহেতু এখানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন হচ্ছে, যার জন্য অবশ্যই যা যা ইনফরমেশান দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন টাকা পেয়েছিলেন ওই সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে হবে বর্তমানে। তাহলে এর মানেটা দাঁড়াচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কৃষক বন্ধু টাকাটা পেয়েছিলেন, মানে যে অ্যাকাউন্টে এতদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো এখানে প্রথম কি বলা হচ্ছে ব্যাংক ও শাখার নাম, এখানটায় আপনাকে ব্যাংক এবং হাইফেন দিয়ে এখানে কিন্তু শাখার নাম লিখতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, এখানে কিন্তু যদি আপনার স্টেট ব্যাংকের বই হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রথম এসবিআই শর্টে লিখবেন এবং তারপরে হাইফেন দেবেন। হাইফেন দেওয়ার পর কিন্তু আপনাকে অ্যাড্রেস লিখতে হবে, আপনার ওই শাখার অফিসের নামটা কি। ওকে, তো এভাবে কিন্তু দেবেন। তারপর কিন্তু এখানে পরবর্তী পয়েন্ট বলা হচ্ছে আইপিসি কোড। এবার আপনার ব্যাংকের যে আইপিসি কোড রয়েছে ওই কোড নাম্বারটা ডান দিকের ঘরে বসিয়ে দেবেন। এবার এই সমস্ত তথ্যগুলো আপনার ব্যাংকের প্রথম পাতায়, মানে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতায় কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে লিখবেন। তারপরে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটায় সঠিকভাবে বসাবেন। তারপরে বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে কৃষকের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় বসাতে হবে। তারপরে নিচের ঘরটায় বলা হচ্ছে আধার নম্বর, এখানটায় আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে বলা হচ্ছে এপিক নম্বর, মানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন। তারপরে এখানে বলা হচ্ছে ওয়েদার লিস্টেড ইন এএসডিডি, মানে এএসডিডি তালিকাভুক্ত কি। এবার এখানটায় অনেকে বুঝতে পারছে না এই যে এএসডিডি এর ফুল ফর্মটা কি। এর ফুল ফর্মটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। মানে যদি আপনার ভোটার লিস্টে নাম
না থেকে থাকে, যদি আপনি হয়তো এখানে অ্যাবসেন্ট ছিলেন, শিফটেড হয়েছেন মানে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, ডেড কিংবা ডুপ্লিকেট কোনো ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, এখানে কিন্তু এস লিখবেন। আর না হলে সবাই মানে যাদের আপনাদের 2026-এর ভোটার লিস্টে নাম রয়েছে সবাই কি করবেন, এখানে নো লিখে দেবেন। আশা করি বুঝতে পারলাম। তারপরে বলা হচ্ছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, মানে আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন এখানটায় এস লিখবেন, আর না হলে নো লিখবেন। তাছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা পেলে এবং কৃষক বন্ধু পেলে এখানে কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটা জমা করতে হবে না। এটা শুধুমাত্র তাদেরই জন্য যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিল, তাদের কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে প্রধান পেশা, মানে প্রাইমারি অকুপেশন এখানে কিন্তু লিখতে হবে। এবার যে এখানে ভেরিফিকেশনটা করছে তার পেশা কি, মানে সে কি কাজ করে এখানে কিন্তু লিখতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ সব থেকে এখানে কিন্তু সমস্যা হচ্ছে এই পার্টটায়, এখানে জমির বিবরণ দিতে। এখানে এই যে জমির বিবরণ পঞ্চায়েত অফিস থেকে বলা হচ্ছে জমির বিবরণ কিংবা তথ্য, এবং এখানে যে ডকুমেন্টসটা এখানে আপনি জমা করবেন ওটা কিন্তু 2026-এর লেটেস্ট যে রেকর্ডটা কিংবা পর্চাটা ওটা কিন্তু আপনাকে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং ওইটা আপনাকে জমা করতে হবে। তো অবশ্যই যারা আপনারা এখনো পর্যন্ত 2026-এর লেটেস্ট যে আপনার রেকর্ড মানে আপনার নামের যে জমির পর্চা কিংবা রেকর্ডটা ওইটা আপনি ডাউনলোড করেননি, অবশ্যই কিন্তু বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারেন। এবার কিভাবে জমির পর্চা কিংবা জমির রেকর্ড এখনো বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচে লিঙ্ক থেকে দেখতে পারেন, মানে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন। ওকে, তো এখানে প্রথম কি বলা হচ্ছে জেএল নম্বর, মানে আপনার জমির রেকর্ড বা পর্চা যে রয়েছে ওখানটায় একটা জেএল নম্বর বলে একটা নম্বর উল্লেখ করা রয়েছে, ওই নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে খতিয়ান নম্বর, মানে আপনার জমির খতিয়ান নম্বর এখানটায় বসাবেন। এবার এখানটায় অনেকের প্রশ্ন রয়েছে যে জমির খতিয়ান নম্বর যদি অনেকগুলো হয়ে থাকে, মানে 4টি কিংবা 5টি কিংবা 10টি, তাহলে কি করব? দেখুন এখানে যতগুলো জমির খতিয়ান নাম্বার ধরবে ওইগুলোই বসাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। মানে এখানে হয়তো 5টা ধরবে তাহলে কিন্তু 5টাই দেবেন। তো যদি এখানে আপনার একের বেশি জমির খতিয়ান নম্বর থেকে থাকে অবশ্যই কিন্তু নাম্বার একটা নাম্বার দেওয়ার পর কমা দেবেন, কমা দেওয়ার পর কিন্তু আবার নাম্বার লিখবেন এবং তারপর কিন্তু কমা দিয়ে লিখবেন। এবার কিন্তু প্রত্যেকটা নাম্বার দেবেন, মানে এখানে কিন্তু বড় জোর 4টি থেকে 5টি ধরবে, তো ওখানে কিন্তু আপনার দিতে হবে। ওকে, তো এবার আপনার যদি 2টি খতিয়ান হয়ে থাকে এখানে কিন্তু একটা খতিয়ান নম্বর দেওয়ার পর কমা দিয়ে আর একটা খতিয়ান নম্বর লিখে দেবেন। ওকে, তারপরে সেম টু সেম ভাবে দাগ নম্বরের জায়গায় আপনার যদি একের বেশি দাগ নম্বর হয়ে থাকে কমা দিয়ে দিয়ে লিখবেন। ওকে, তারপরে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জমির পরিমাণ, এখানে কিন্তু জমির পরিমাণটা আপনাকে একরে দিতে হবে। এবার জমির পরিমাণটা যদি আপনার অন্য কোনো এখানে মাপে থেকে থাকে অবশ্যই অনলাইনে কনভার্ট করবেন একরে, এবং একরের মাপটা এখানটায় লিখবেন যে আপনার জমির পরিমাণটা কত। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে খতিয়ানের তারিখ, মানে ডেট অফ আরওয়ার, খতিয়ানের ডেটটা কিন্তু এখানটায় লিখবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনার ডকুমেন্টসে যে ডেটটা রয়েছে ওই ডেটটা লিখবেন। এবার যদি আপনি বুঝতে না পারেন যে কোন ডেটটা দেবেন অবশ্যই কিন্তু পঞ্চায়েত অফিসে যেখানটায় ফর্ম জমা করবেন ওখানটায় ডকুমেন্টস নিয়ে যাবেন, ওখান থেকে কিন্তু বলে দেওয়া হবে ওই ডেটটা লিখে দেবেন। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা আছে জমি দখলের ধরন কি রয়েছে, মানে এখানে আপনার জমিটা কি ধরনের এখানে কিন্তু উল্লেখ করতে হবে। মানে আপনি কি জমি কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কারোর কাছ থেকে আপনি ট্রান্সফার করেছেন নাকি অন্য কোনো, এখানে কিন্তু অবশ্যই এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে কি প্রথম বলা হচ্ছে পারচেস, মানে যদি আপনি জমি কিনে থাকেন এখানে কিন্তু পারচেস লিখবেন। আবার ডেথ মিউটেশন, মানে উত্তরাধিকার সূত্রে বাবা মার কাছ থেকে যদি পেয়ে থাকেন এখানটায় কিন্তু ডেথ ও মিউটেশন লিখবেন। তাছাড়া যদি অন্য কারোর থেকে ট্রান্সফার হয়ে থাকে আপনার নামে তাহলে কিন্তু ট্রান্সফার লিখবেন এখানটায়। আবার যদি অন্য কোনো কারণ হয়ে থাকে এখানে কিন্তু আদার্স লিখবেন। এভাবে কিন্তু আপনাকে ধরনটা লিখতে হবে। তো এগুলো লেখার পর নিচের দিকে 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কৃষক এখানে ভেরিফিকেশন করছে সে কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, মানে আয়কর প্রদানকারী, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এজ লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। ওকে, এবার এখানে আপনাকে দ্বিতীয় পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করতে হবে যেখানটায় বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ। এখানটায় অনেকের প্রশ্ন রয়েছে যে কৃষক হয়তো এখানে অবিবাহিত কিংবা বিবাহ করেনি কিংবা আনম্যারিড, তারা এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কারণ তারা তো বিবাহ করেনি, তারা স্ত্রীর ইনফরমেশনটা কীভাবে দেবে। তো এখানে এই সম্বন্ধে বলা হয়েছিল যে ফর্মটা আপনাকে একটু আগে দেখালাম, মানে প্রথম পৃষ্ঠা যে ফর্মটা
ওই ফর্মের উপর দিকে আপনি লিখে দেবেন আনম্যারিড, তাহলে কিন্তু এই দ্বিতীয় পৃষ্ঠার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে না। আশা করি বুঝতে পারলাম। আর যারা বিবাহিত অবশ্যই কিন্তু তার স্ত্রীর ইনফরমেশনটা এখানটায় উল্লেখ করতে হবে। ওকে, এবার এখানে আরও অনেক কৃষক রয়েছেন যারা হয়তো বিবাহিত তবে তার স্ত্রী মারা গেছে, তাহলে কিন্তু অবশ্যই এখানে নাম লেখার পর ব্র্যাকেটে লেড লিখবেন, কিংবা এখানে মৃত লিখবেন, ডেথ লিখবেন, উল্লেখ করবেন, এবং তার কিন্তু মৃত্যু সার্টিফিকেটটা আপনাকে জমা করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার যাদের স্বামী অথবা স্ত্রী রয়েছে তাদের ইনফরমেশনটা কীভাবে দিতে হবে আপনাদের বলে দিচ্ছি। এখানে প্রথম বলাতে স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে কিন্তু আপনার স্ত্রীর নামটা দেবেন, তারপরে তার ব্যাংকের ইনফরমেশন, মানে আপনার স্ত্রীর নামটা দিলে আপনার স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে, যেমন তার ব্যাংকের শাখা এবং ব্যাংকের নাম কি রয়েছে, আইপিসি কোড কি রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে, আধার সংযুক্ত মোবাইল নাম্বার কি রয়েছে, তার আধার নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে এখানে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে কেবিএন এর সুবিধাভোগী কিনা, মানে আপনার স্ত্রী যদি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি কিংবা যদি সুবিধাভোগী হয়ে থাকে এখানটায় অবশ্যই এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, এখানে কিন্তু আপনাকে একটু আগে বললাম এর মানেটা কি। যদি তালিকাভুক্ত হয়ে থাকে এস লিখবেন, আর যদি আপনার স্ত্রীর নামটা 2026-এর ভোটার লিস্টে থেকে থাকে এখানে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে পিএম কিষাণ পায় কিনা, যদি পেয়ে থাকে এস লিখবেন, আর না হলে নো লিখবেন। তারপরে আপনার স্ত্রী কি কাজ করে, তার পেশা কি, এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। তো আমি এখানে হাউস ওয়াইফ বলে হাউস ওয়াইফ লিখেছি। এবার যদি এখানে আপনি লিখতে পারেন এখানে হাউস ওয়াইফের বদলে এগ্রিকালচার কিংবা কাল্টিভেশন এভাবে কিন্তু লিখতে পারেন, মানে আপনার স্ত্রী যদি চাষবাসের কাজ করে থাকে অবশ্যই কিন্তু এইগুলো লিখতে পারেন। ওকে, তাছাড়া কিন্তু এখানে হাউস ওয়াইফ দিলেও হবে। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে, মানে যে কৃষক যে প্রথম পৃষ্ঠায় যে নাম লিখেছেন আপনার, মানে আপনার সিগনেচারটা হবে। তো এখানে কিন্তু সিগনেচারের জায়গায় যে কৃষক ভেরিফিকেশন করেছে তার সিগনেচারটা করতে হবে। এবার এখানে কিন্তু ফর্ম ফিল আপের কাজ শেষ। এবার আপনাকে এই ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ 12টি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে। এবার কোন কোন 12টি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে আপনাদের বলে দিচ্ছি, দেখে নিন। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডকুমেন্টসের লিস্টটা ওপেন করে রেখেছি, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি কোন কোন 12টি ডকুমেন্টস আপনাদের লাগবে। তো এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অবশ্যই ভেরিফিকেশন ফর্মটা লাগবে, মানে যে ফর্মটা আপনি ফিল আপ করলেন। দ্বিতীয় নম্বর লাগবে এখানে অ্যাপ্লিকেন্টের কারেন্ট অ্যাপ্লিকেশন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, মানে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করে এখানে কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার পর যে সমস্ত ইনফরমেশান বের হবে ওই পেজের একটা প্রিন্ট আউট কিন্তু লাগবে এখানে ফর্মটা জমা দেওয়ার সময়। তারপরে লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেন্ট আধার কার্ড, মানে কৃষকের আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের জেরক্সের নিচে কিন্তু কৃষক স্বাক্ষর করবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড ভোটার আইডি কার্ড, মানে কৃষকের ভোটার আইডি কার্ডের জেরক্সের নিচে কিন্তু কৃষক স্বাক্ষর করবে। তারপরে এখানে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে 2026-এর যে ভোটার লিস্ট ওই ভোটার লিস্টে কিন্তু প্রিন্ট লাগবে, মানে যেখানটায় কৃষকের নাম উল্লেখ করা রয়েছে। তারপরে এখানে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে লেটেস্ট রেকর্ড অফ রাইট, মানে 2026-এ এখানে কিন্তু অবশ্যই নতুন যে রেকর্ড কিংবা পর্চা ওটা কিন্তু আপনাকে বাংলার ভূমির অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে এবং ওইটা আপনাকে জমা করতে হবে। তারপরে বলা হচ্ছে 7 নম্বর পয়েন্টে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ফার্স্ট পেজ অফ আধার লিঙ্ক ব্যাংক পাসবই, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে, তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনাকে আধার লিঙ্ক করা থাকতে হবে। তারপরে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। তারপরে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মানে কৃষকের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। এই 9টি ডকুমেন্টস। এবার এখানে অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হচ্ছে যে সমস্ত বিবাহিত কৃষক, মানে যে সমস্ত কৃষকরা বিবাহিত এবং যারা স্ত্রীর ইনফরমেশান দিয়েছে ফর্মে তাদের এখানে কিন্তু কয়েকটি ডকুমেন্টস লাগবে, মানে 3টি ডকুমেন্টস লাগবে। 1 নম্বরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি স্পাউস আধার কার্ড, মানে স্ত্রীর আধার কার্ড লাগবে, যেখানে কিন্তু তার স্ত্রী ওই আধার কার্ডের নিচে জেরক্সের নিচে স্বাক্ষর করবে। তারপরে ভোটার আইডি কার্ড লাগবে যেখানটায় স্বাক্ষর করতে হবে, এবং 2026-এর লেটেস্ট ভোটার লিস্ট লাগবে যেখানটায় তার স্ত্রীর নাম উল্লেখ করা রয়েছে।
এই 3টি ডকুমেন্টস লাগবে। এবার এই 3টি ডকুমেন্টস এবং উপরের 9টি ডকুমেন্টস মানে টোটাল কিন্তু 12টা ডকুমেন্টস লাগবে। এবার যাদের স্ত্রী হয়তো মৃত তার কিন্তু অবশ্যই ডেথ সার্টিফিকেটটা জমা করতে হবে। তো এখানে আপনাদের বলে দিলাম এই যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ফিল আপ চলছে, এই ফর্মটা আপনাদের কিভাবে সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল এখানে কিন্তু আপনাদের বলে দিলাম। তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম যে এখানে কোন কোন গুরুত্বপূর্ণ 12টি ডকুমেন্টস লাগবে এই ফর্মের সঙ্গে। তো এই সমস্ত ডকুমেন্টস এবং ফর্মটা একসঙ্গে অ্যাটাচ করে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অথবা পৌরসভা অফিসে জমা করুন। তাহলে কিন্তু এখানে ভেরিফিকেশন হওয়ার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা পেতে থাকবেন। তো আজকের এই ভিডিওটির আপডেট যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।